আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ে ওয়ান শট ক্লাস। চেষ্টা করবো এক ক্লাসে সবকিছু সলভ করার, সমাধান করার। আমরা প্রথমত আলোচনা করব এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে। সূত্রগুলি আমরা যদি একটু দেখতে চাই, আমাদের বল এফ সমান এম এ, আর যখন অভিকর্ষ বলের বিরুদ্ধে বসাবো তখন বলবো আমরা এফ সমান এম জি বা ডাব্লু। তারপর বসাবো আমরা ভরবেগ পি সমান এমভি, বলের ঘাত জে ইকুয়াল এফ ইন্টু টি বা এম ইন্টু ভি মাইনাস ইউ। তারপর নিউটনের সূত্রগুলো যদি আসি আমরা, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। মিলিত বেগ যদি আমরা আসি, মিলিত বেগ ভি সমান এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। বন্দুকের পশ্চাৎ বেগে যদি আমরা আসি, পশ্চাৎ বেগ ভি ইকুয়াল টু মাইনাস এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। এই ছোটগুলো হচ্ছে গুলির তথ্য, গুলির ভর ও বেগ। তারপর আমরা যদি মহাকর্ষী সূত্রে আসি, এফ সমান জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। আমরা আবার জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার সমান জি এম বাই আর প্লাস এইচ। পরেরটা দেখি এটা, এইচ উচ্চতার ক্ষেত্রে জি এইচ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর অথবা আরেকটা লেখা যাবে জি এইচ ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আরেকটা লেখা যাবে গভীরতার ক্ষেত্রে, গভীরতায় জিডি ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর, গভীরতার ক্ষেত্রে এটা। ওকে, সুতরাং একটু লিখে নাও সবাই। আচ্ছা, সংঘর্ষের ক্ষেত্রে আসো তুমি। সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক কখন হবে? তাহলে মোট পূর্বে ভরবেগ যদি বের করি, পূর্বে ভরবেগ পি ওয়ান সমান এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু। পরে ভরবেগ পি টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। আর গতিশক্তি সূত্র হবে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। এটা হচ্ছে ইকে ওয়ান। ইকে টুটা হবে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। এগুলো আমাদের বেসিক সূত্র। কপিকলটা শুধু বাদ আছে, কপিকল ঘর্ষণ বলটা বাদ আছে। আচ্ছা, কপিকল ঘর্ষণ বলটা যদি আমরা দেখি, তাহলে ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা যদি আসি, ঘর্ষণ বলে দেখা যাচ্ছে, ঘর্ষণ বলের ক্ষেত্রে কি প্রযুক্ত বল ইকুয়াল টু কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, অর্থাৎ অর্থাৎ এফ সমান এম এ প্লাস এফ কে। যদি আচ্ছা, এটা লেখা যাবে ডাব্লিউ সমান এম এ প্লাস এফ কে, এটাও লেখা যাবে। কখন লিখবো এটা? যখন উপর থেকে পড়বে, উপর থেকে পড়া অবস্থায় এটা। ওকে, এতে অনেক বড় সূত্র, মানে একটু বড়ই, অনেকগুলো সূত্র, আরো সূত্র আছে, ওগুলো আমি লিখে দিচ্ছি। উপরটুকুতে ওঠানো হয়েছে না? হয়েছে? রেসপন্স করো। আচ্ছা, আর কপি করলে যদি সূত্র করা লিখে দেই, কপি করার সূত্র যেগুলো ছিল, কপি করার ক্ষেত্রে আসো, ঘর্ষণ বলের একটা সূত্র হচ্ছে মিউ সমান এফ কে বাই এম জি সমান ট্যান থিটা। আর কপি কলের ক্ষেত্রে যদি আমরা আসি, কপি কলের ক্ষেত্রে এটাতে সূত্র বিভিন্ন, তার জন্য বিভিন্ন রকম হয়। একদম বেসিক সূত্র যদি আমরা আসি, এ সমান এম ওয়ান জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, একদম বেসিক যেটা।
আর এখান থেকে অনেক ধরনের সূত্র টাইপ করে আমরা দেখবো এগুলা সূত্রগুলো সবাই উঠায় নাও। আচ্ছা, আমরা ঘর্ষণ একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করি। একটা বা দুইটা ম্যাথ করাবো ইনশাল্লাহ, ঘর্ষণ বল নিয়ে আর কোনো সমস্যা হবে না। সবাই একটু ম্যাথটা দেখি যে 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে ফেলার জন্য এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড প্রয়োগ করলো। ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ঘর্ষণ সহগ ও ঘর্ষণ কোণ কত, আর ওই ব্যক্তি কি সফল হবে? তাহলে আমাদের ঘর্ষণ সহগ ও ঘর্ষণ কোণ বের করতে হবে। তাহলে ঘর্ষণ সহগ হচ্ছে মিউ, সূত্রগুলোর ডান সাইডে লিখে দিচ্ছি দেখো। তাহলে মিউ সমান Fk বাই mg, আর ঘর্ষণ কোণ হচ্ছে tan থিটা, থিটাটা হচ্ছে ঘর্ষণ কোণ। তারপর সূত্রটা বসাই দেই। আমরা লিখবো উই নো, গ নম্বরের জন্য আসো, উই নো মিউ ইকুয়াল Fk বাই mg। Fk এর মান কত? এই যে ঘর্ষণ বল এটা হচ্ছে আমাদের Fk 2, ভর কত 12, মানে 12 ইন্টু জির মান 9.8, কত আসে ভ্যালুটা? 2 ডিভাইডেড বাই 12 9.8 আসতেছে 0.017। একটু ক্যালকুলেটর চাপ দিও তোমরা, ক্যালকুলেটর দিয়ে আনসারটা বলিও। কত আসতেছে? 0.017, এটা হচ্ছে মিউ এর মান, একটা আনসার। আরটা হচ্ছে ঘর্ষণ কোণ কত। তাহলে আমরা মিউ সমান আরটা কি জানি বলো তো, বলো কি জানি, রেসপন্স করো। মিউ সমান জানি আমরা কি, tan থিটা। তাহলে থিটা সমান কত হবে? tan ইনভার্স মিউ। তাহলে tan ইনভার্স মিউ এর মান কত? 0.017। ক্যালকুলেটর চাপ দাও, কত আসে বলো। নীরব, মাইক্রোফোনের সামনে নিয়ে বলো। 2.96 আবার বলো। হ্যাঁ হ্যাঁ, tan ইনভার্স 0.17 কত আসে? এতক্ষণ লাগে ক্যালকুলেশন করতে? তোরা পরীক্ষা কেমনি দিবি রে? এসএসসি পরীক্ষার্থী আস, শিফট টেন চাপি বসাই দে ভ্যালু, বলদ গুলা। 0.973 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। বলদ গুলা এখন পর্যন্ত ক্যালকুলেট করতে পারিস না। ওটা রয়েছে না, উঠায় নাও, দ্রুত উঠায় নাও। যদি কখনো চাই ঘর্ষণ সহগ বা ঘর্ষণ কোণ, তাহলে এই সূত্র মিউ সমান Fk বাই mg, অথবা আর মিউ বের করবা, মিউ সমান জানি কি আমরা tan থিটা। সূত্রগুলো লিখে দিচ্ছি, সূত্র বসাই দিবা, ওটা দ্রুত। আচ্ছা, আমাদের ঘ নম্বর বলছে ওই ব্যক্তি কি সফল হবে। ওই ব্যক্তি সফল হবে কিনা, তাহলে আমরা একটু তথ্যটা আবার পড়ে নেই। 12 কেজি ভরে একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে একটা ফেলার জন্য 50 নিউটন বল 8 সেকেন্ড প্রয়োগ করলো। তাই খেয়াল করো, আমি ধরে নিলাম এই বস্তুটার ভর 12 কেজি, এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে 50 নিউটন বল, 50 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এই 8 সেকেন্ডে একটা দূরত্ব যাবে, এই টির মান হচ্ছে 8 সেকেন্ড ধরে বল প্রয়োগ করলাম, এই পর্যন্ত বল প্রয়োগ করলাম। ওকে, তাহলে ঘর্ষণ বল কত এখানে দেওয়া আছে, Fk দেওয়া আছে 2 নিউটন। তাহলে এই 8 সেকেন্ড, দেখো আমাদের বস্তুটা শুরুতে ছিল স্থির, স্থির বস্তু, আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে স্থির অবস্থা থেকে 8 সেকেন্ড যাবত কত বল প্রয়োগ করছি? আসি বলো, কত বল প্রয়োগ করছি? 50 নিউটন। ঘর্ষণ বল কত? 2 নিউটন। কত সময়? 8 সেকেন্ড। আচ্ছা দেখো, একটা ধরো সাপোজ তোমরা একটা ভ্যান ঠেলতেছো, ভ্যানটা ঠেলার পর ঠেলার পর কিছু পর ছাড়িয়ে দিলা, ও কি থেমে যাবে? তারপরে তো কিছু চলা থেমে যাবে। তাহলে এই পর্যন্ত এই 8 সেকেন্ড আমি বল প্রয়োগ করছি। আমি ধরলাম এই জায়গায় কোনো বল প্রয়োগ করি নাই, এই জায়গায় এফ আমাদের 0। তাহলে আমাদের দূরত্ব দুইটা বের করতে হবে। দেখো তো, যখন বল প্রয়োগ করছি তখনকার দূরত্ব, আর যখন বল প্রয়োগ করি নাই তখনকার দূরত্ব, এই দুটো দূরত্বের যোগফল যদি হয় 3200 মিটার, তাহলে কি সফল হবে? বুঝছো বেসিকটা? বুঝছো? কারণটা বুঝছো? তাহলে বুঝতে ধাক্কাচ্ছি, 8 সেকেন্ড ধরে ধাক্কাইলাম,
তাহলে এই 8 সেকেন্ডে কত দূরত্ব যাবে, এরপর আমি বল সরাইলাম, তারপর কত দূরত্ব যাবে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রথম যখন 8 সেকেন্ড বল প্রয়োগ করছি, এখানে আদিবেগ জানি, সময় জানি, সরণ বের করবো, তাহলে আমাদের ত্বরণটা লাগবে। তাহলে কোন সূত্র ইউজ করব? প্রথমটা। ঘ নম্বর আসো। প্রথম ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? এফ সমান এফ কে প্লাস এম এ। এফ এফ মানে প্রযুক্ত বল। কত বল প্রযুক্ত করছি বলতো? 50 নিউটন। ঘর্ষণ বল কত? 2 নিউটন প্লাস ভর কত বস্তুর? 12। এর মান কত আমরা জানি না, এটা বের করব। বা 50 থেকে 2 বাদ দাও, 50 মাইনাস 2 ইকুয়াল 12a, বা 48/12 ইকুয়াল টু a। অতএব এর মান কত আসতেছে? 4 ms ইনভার্স 2। বুঝতে পারছো? সবাই বুঝছো? তাহলে এই যে 8 সেকেন্ড বল প্রয়োগ করলাম, এই সময় কত দূরত্ব যায় একটু বের করি আমরা। s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার। আদিবেগ কত? 0 ইন্টু 8 প্লাস হাফ, এর মান হচ্ছে 4, এর মান কত? কয় সেকেন্ড আছে? 8 সেকেন্ড। তাহলে এটা 0 2 4 2 64 128 মিটার। বুঝছো? সবাই বুঝছো এটা? তাই ক্লিয়ার? এরপর দেখো, পরে লিখো, আগে বুঝো। তাহলে আমরা যতক্ষণ বল প্রয়োগ করলাম, এই পরে লিখো, আমরা যতক্ষণ বল প্রয়োগ করলাম ততক্ষণে গেলে 128 মিটার। এরপর দেখবো আমরা এই 8 সেকেন্ড পর ছাড়িয়ে দিলাম, এরপর দেখি বল অপসারণ করলে কতটুকু যায়। তাহলে এই জায়গায় আমি বল অপসারণ করছি, তাহলে এই দূরত্বটা বের করতে হবে। এখানকার কি কি তথ্য জানি? আচ্ছা, আমি ধরে নিলাম বস্তুটা থেমে গেল, কারণ থামা আগ পর্যন্ত চলবে। থেমে গেলে শেষ বেগ কত বলো? যেহেতু থেমে যাবে তাই শেষ বেগ কত? 0। বুঝছো? যেহেতু থেমে যাবে শেষ বেগ 0। তাহলে আমাদের আর কি লাগবে দেখো। থামবে কেন? থামবে বলো? তবে তো বল প্রয়োগ করতেছে না। থামবে কেন? বাইরের কাছে নিয়ে কথা বলো। থামবে কেন? ঘর্ষণ বলের জন্য। তাহলে ঘর্ষণ বলে তো থাকবেই। ঘর্ষণ বল কত? এফ কে সমান কত নিউটন বলা আছে? 2 নিউটন। তাহলে দেখো আমাদের এই জায়গায় বেগ লাগবে না, আগেটা আদিবেগ 0 ছিল, এখানকার আদিবেগ কি দেখো? এই প্রথম ক্ষেত্রে প্রথম 8 সেকেন্ডের যে শেষ বেগ, এইটাই কিন্তু পরবর্তী জায়গার আদিবেগ। বুঝছো কি বলছি? 8 সেকেন্ড বল প্রয়োগ করছে, এই 8 সেকেন্ড বল প্রয়োগ করার পর যে শেষ বেগ, এইটাই হচ্ছে বল অপসারণ করার কি আদিবেগ। তাহলে আমরা 8 সেকেন্ড পর শেষ বেগটা বের করি। 8 সেকেন্ড পর শেষ বেগ ভি সমান আমরা কি জানি? ইউ প্লাস এটি। এর মান 0, এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 8, দ্যাট মিন্স 32 মিটার পার সেকেন্ড। এটি কি 8 সেকেন্ড পরে শেষ বেগ, মানে দ্বিতীয় ক্ষেত্রে কি এটি আদিবেগ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আদিবেগ হচ্ছে আমাদের 32 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ বের করতে পারলেই অ্যান্সার শেষ। আবারও সেম ফর্মুলা, এফ সমান এফ কে প্লাস এম এ। এফ এর মান কত? এফ এর মান এখন 0, এখানে আর বল প্রয়োগ করি নাই। এফ কে কত? 2, এম এর মান 12, এর মান আমরা জানি না। দেখা যাচ্ছে? দেখো তো নিচে দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এ পাচ্ছি -2/12, দ্যাট মিন্স -1/6 ms ইনভার্স 2। ওকে, তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ পেলাম। এটা কি কি জানি? আদিবেগ জানি, শেষ বেগ জানি, ত্বরণ জানি, সরণ বের করবো। এই চারটা কোন সূত্রে পড়ে? ভি স্কয়ার সমান স্কয়ার প্লাস 2s, এসটা বের করবো। ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a ইকুয়াল টু s হবে s2। ভির মান থেমে যাবে 0 স্কয়ার মাইনাস 32 স্কয়ার বাই 2 ইন্টু a হচ্ছে ত্বরণ, না এখানে মন্দন হবে, -1/6 ইকুয়াল s2। কত আসে বলো? অতএব s2 ইকুয়াল কত আসে? তার ক্যালকুলেটর চাপ কত আসে? হ্যাঁ, ত্বরণ এখানে মন্দন হচ্ছে -1/6, 3072। ওই বাইকের উপর কাছে নিয়ে কথা বলতে হবে রে, শুনতে পারবো না। 3072 মিটার। তাহলে মোট দূরত্ব কত হইলো? s ইকুয়াল s1 প্লাস s2, 128 প্লাস 3072, দ্যাট মিন্স 3200 মিটার। তার মানে কি সফল হবে। বুঝছো? আবার বুঝতে হবে। সবাই বুঝছো? আসিফ, আবার বুঝতে হবে।
তাহলে আরেকবার বলি, দেখো আরেকবার বলি, এই বস্তুটাকে আমি বল প্রয়োগ করতেছি, বোঝো আরেকবার। দেখো একটা নর্মাল থিং চিন্তা করো, একটা বস্তু আছে, বস্তুটাকে আমি বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করতেছি, আর স্থির ছিল আদিবেগ 0। কত বল প্রয়োগ করছি? কত বল প্রয়োগ করছি? 50 নিউটন। কতক্ষণ? 8 সেকেন্ড। 8 সেকেন্ড। তাহলে এই যে 8 সেকেন্ড বল প্রয়োগ করলাম, এই 8 সেকেন্ডে কত দূরত্ব যায় এটা বের করি। এই 8 সেকেন্ডের দূরত্ব, তাহলে এই দূরত্বটা বের করতে হবে। তাহলে এখানকার আমরা আদিবেগ জানি আর সময় জানি, আর কিছু জানি না। তাহলে ঘর্ষণ বলের মেইন কনসেপ্ট থেকে আমরা ত্বরণ বের করলাম, দেন সরণ পাইলাম। এরপর দেখো বল অপসারণ করার পর কতটুকু যাবে, তার মানে পরবর্তী অংশের শেষ বেগ, শেষ বেগ যেটা প্রথম অংশের, মানে পরবর্তী অংশের শেষ বেগ থেমে যাবে 0। পরবর্তী অংশের আদি বেগ যেটা ওইটাই তো প্রথম অংশের শেষ বেগ। তাহলে 8 সেকেন্ড পর শেষ বেগ যেটা ওইটাই দ্বিতীয় ক্ষেত্রে প্রথম বেগ, আদি বেগ। দেন আবার সেম আমাদের ঘর্ষণ বলের কনসেপ্ট বসাইলাম, মন্দন পাইলাম, দেন সূত্র বসায় বের করলাম। বুঝছো? হ্যাঁ। আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ সলভ করব, সেটা হচ্ছে কপি কল। কপি কল, কপি কলটা আসলে কি? ধরো একটা বস্তুকে কেন্দ্র করে দুই পাশে দুটো বস্তু ঝুলতেছে, এই পাশে একটা বস্তু ঝুলতেছে আর এই পাশে আরেকটা বস্তু ঝুলতেছে। আলটিমেটলি কি হবে? আমি ধরে নিলাম এই ভর হচ্ছে m1, এর ভর হচ্ছে m2। তাহলে বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করে বলতো? এই বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। নিচের দিকে। তাহলে আমি এর ওজন দিলাম w1, নিচের দিকে ক্রিয়া করবে। এর ওজন কি? w2, নিচের দিকে ক্রিয়া করবে। আমি যদি ধরে নেই m1 গ্রেটার দেন m2, তাহলে কি হবে বলতো? একটা বস্তু নিচে যাবে, একটা উপরে উঠবে। তাহলে এই যে যার ভর বেশি সে নিচে যাবে, দ্বিতীয়টা উপরে উঠবে। তাহলে এদের ক্ষেত্রে টান বল, টান বলটা রশি একটা টান খাবে না? টান বলটা ধরলাম টি, এই টান বলটা ধরলাম টি। টি কার কোনো কোশ্চেন আছে? নীরব? হ্যাঁ, টির মান। আচ্ছা, রশি কয়টা বলতো? মানে একটা রশি দুই জায়গায় ভিন্ন টান হবে? যদি একটা রশি দুই জায়গায় উঠতেছে, না এখানে ঘর্ষণ নাই, ঘর্ষণ নাই, একটা পুলির মধ্যে উঠতেছে, যদি রশি একটা টান বলে একটি। ওকে, তাহলে ফার্স্ট দেখো, আমরা তো জানি মেইন সূত্র কি, এফ সমান এম এ। এই এফটা কি ছিল? কার্যকর বল না? তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে যদি আসো তোমরা, কার্যকর বল কত? দেখো ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, টি উপরের দিকে। আলটিমেটলি বস্তুটা যাচ্ছে কোন দিকে? নিচে না উপরে? আলটিমেটলি বস্তু যাচ্ছে নিচের দিকে, তার মানে ডাব্লিউ বড়, উপরের দিকে ক্রিয়া করতেছে টি বিপরীত দিকে। তাহলে কার্যকর বল কত হবে বলো দেখি? W1 মাইনাস টি সমান m1a। এটা প্রথম বস্তুর জন্য, ফার্স্ট বস্তুর জন্য এটা। ওকে, এখন ত্বরণটা একই হবে। কেন একই হবে? দেখো প্রথম বস্তুটা যে ত্বরণে নিচে নামবে, দ্বিতীয় বস্তুটা ঠিক সেই ত্বরণেই উপরে উঠবে। বুঝছো কি বলছি? প্রথম বস্তুটা যে ত্বরণে নিচে নামবে, দ্বিতীয় বস্তুটা সেই ত্বরণেই উপরে উঠবে। ওই জন্য ত্বরণটা কি হবে? একই হবে। তাহলে বসায় এখান থেকে দেখি W1 মাইনাস m1a ইকুয়াল টু টি লিখলাম। তাহলে অতএব আমরা টি সমান কি পাচ্ছি? দেখো ডাব্লিউ মানে কি? mg, m1g মাইনাস m1a। অর্থাৎ তোমরা যদি চাও টি সমান m1 কমন নাও, ডাইরেক্ট লিখতে পারো g মাইনাস a। অর্থাৎ একটা বস্তু যদি এ ত্বরণে নিচে নামে, এ ত্বরণে নিচে নামলে টান বলের ফর্মুলা হচ্ছে এটা। বুঝতে পারছো? এই বুঝছো সবাই? বুঝা গেছে? ওকে, তাহলে এবার দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে, এটা প্রথম বস্তুর ক্ষেত্রে আসলো। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আসো, খেয়াল করো। দ্বিতীয় বস্তু ওরাই সেটা, দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেম ভাবে কার্যকর বল এটা F1 দিতে পারো। F2 সমান M2a, ত্বরণ একই থাকবে। এখানে বস্তুটা নিচে যাবে না উপরে যাবে? হ্যাঁ, দ্বিতীয় বস্তু কোথায় যাবে? উপরে দিকে। কেন? কারণ এর ওজন কম, টান বল বেশি। তাহলে কার্যকর বল কত? টি মাইনাস W2 M2a, বা টি ইকুয়াল M2a প্লাস W2। অতএব টি ইকুয়াল M2a প্লাস এ W2 মানে কি? M2g। এখান থেকে তুমি লিখতে পারো টি ইকুয়াল M2 কমন নাও, a প্লাস জি বা জি প্লাস এ। হ্যাঁ, বস্তুর উপরের দিকে যাবে, তার ওজন কম। তার মানে এ ত্বরণে উপরে উঠলে
উপরে উঠলে দেখা যাচ্ছে টান বল নির্ণয়ের সূত্র এটা। ওকে, এখন খেয়াল করো, বুঝছো পর্যন্ত? তাহলে দুইটাই তো টি টি দুইটাই টির মান সমান না, তাহলে কি আমরা লিখতে পারি না এখানে? দেখো তো দুইটাই যদি টান বল সমান, টান বল সমান, যেহেতু টান বল সমান আমরা কি লিখতে পারি? m1 ইন্টু জি মাইনাস এ ইকুয়াল m2 ইন্টু জি প্লাস এ। গুণ করে দাও, m1g মাইনাস m1a m2g প্লাস m2a। ত্বরণগুলো এক পাশে করো, m1g এই প্লাস m2g আসলে কি হবে? মাইনাস m2g, m2a মাইনাস m2 m1 এটা যা কি হবে? প্লাস m1a। তাহলে g কমন নাও, m1 মাইনাস m2, এখান থেকে a কমন নাও, m2 প্লাস m1। অতএব a সমান আমরা কি পাচ্ছি দেখো, m1 মাইনাস m2, এটা গুণ আছে ভাগ হবে না, m1 প্লাস m2 ইন্টু এর সাথে কি আছে? জি। এটা হচ্ছে আমাদের ত্বরণ নির্ণয়ের ফর্মুলা। বুঝতে পারছো? এই তিনটা সূত্র মুখস্থ রাখলেই হবে। ওঠাও। দেখো এখানে আমরা দুইটা বা তিনটা টাইপের মধ্যে সবকিছু করে ফেলবো। আর প্রথম নর্মাল তো দেখলাম কোনো ঘর্ষণ বল যখন থাকবে না, একটা বস্তু দুটো বস্তু দুই দিকে ঝুলতেছে, একটা নিচে যাবে একটা উপরে যাবে, ত্বরণ বের করবো আমরা এই সূত্র দিয়ে, এ সমান m1 মাইনাস m2 m1 প্লাস m2 ইন্টু জি। আর টান বল কি? উপরে উঠলে m1 ইন্টু m ইন্টু জি প্লাস এ, আর নিচে নামলে m ইন্টু জি মাইনাস এ। দেখো দ্বিতীয় ক্ষেত্রে সাপোজ ধরো দুটো বস্তু ঝুলতেছে, এক্ষেত্রেও আমাদের m1 ইজ গ্রেটার দেন m2, তার মানে এই বস্তুটা নিচে যাবে এটা উপরে উঠবে, তাই না? উপরে উঠবে, কিন্তু মাঝখানে এই যে m3 এই একটা ঘর্ষণ বল খাবে না, ঘর্ষণ বল। এই ক্ষেত্রে সূত্রটা কেমন হবে দেখো, আমরা এই সমান সূত্র কি জানি? m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। গুণ করে দিই তো, m1g এই যেটা গুণ করে দিলাম মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। যদি এখানে আরো বসে থাকে অনুরূপ ভাবে কি m3g m4g সেম ভাবে হবে না, নিচে কি ভরগুলো যোগ হবে। কিন্তু দেখো এই বস্তুগুলোর উপর অভিকর্ষ বল m1 যে একটা বল, অভিকর্ষ বল ক্রিয়া করতেছে, এটাকে লিখতে পারি না বল বা ওজন w1 মাইনাস w2, নিচে কি m1 প্লাস m2, তাহলে a সমান w1 মাইনাস w2 বাই m1 প্লাস m2। তাহলে বলো নিচে ভরগুলো যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? তাহলে 3 নাম্বার বস্তুর এখানে 3 নাম্বার বস্তুর ভরটাও এখানে যোগ হবে, বুঝছো? উপরে কি ওজনগুলা বা বলগুলা বিয়োগ হচ্ছে, তাহলে এই বস্তু দুটার ওজন ক্রিয়া করতেছে, এই বস্তুটার ওজন না ঘর্ষণ বল ক্রিয়া করবে এখানে? বলো, ঘর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এখানে কি হবে? w3 না হবে fk, ওর ঘর্ষণ বলটা বাদ যাবে। বুঝছো? বোঝা গেছে? তাহলে আমাদের যেহেতু নিচে ভরগুলো যোগ হচ্ছে, অনুরূপ ভাবে নিচে m3টা যোগ করলাম, উপরে আমাদের ওজন বা বলটা বাদ হচ্ছে, তাহলে এই দুটো বস্তু ঝুলতেছে, তারপর ওজন ক্রিয়া করতেছে, আর এখানে কি হবে? এর উপর চলাচল করতেছে বাধা দানকারীকে ঘর্ষণ বল। বুঝছো? আর যদি কখনো দেখো, যেমন এইবারে রাজশাহী বোর্ডে একটা পজিশনে আসছিল যে ঘর্ষণ বল দেওয়া ছিল না, ঘর্ষণ বল যদি দেওয়া না থাকে, যদি ঘর্ষণ বল বা মিউ ইকুয়াল 0 হয়, তাহলে ঘর্ষণ বল 0 বা মিউ ইকুয়াল 0 মানে কি? এটা না থাকবে না, বাকি সব সেম, w1 মাইনাস w2 বাই m1 প্লাস m2। নিচের ভর কি 0 হবে? নিচের ভর কিন্তু থাকি যাবে। তোমাদের রাজশাহী বোর্ড 25 সালে এই কোশ্চেনটা আসছিল, এই টাইপটা, যেখানে ঘর্ষণ সহগ ছিল না, ঘর্ষণ বল ছিল না, তখন হবে এটা w1 মাইনাস w2 বাই m1 প্লাস m2 প্লাস m3। ওকে।